ধীন সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ করে গড়ে তোলার জন্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই সকল উদ্যোগের যথাযথ বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আপনার নির্বাচনী এলাকা 58 নাটোর 1 নাটোর জেলার লালপুর উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় 17টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় 12টি শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট 29টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, তালিকাটি এখানে দীর্ঘ আছে, আপনি অনুমতি দিলে অংশ বিশেষ পঠিত বলে গণ্য করা যেতে পারে। পঠিত বলেই গণ্য করা হবে। আর দ্বিতীয় অংশে পাশাপাশি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় 6টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় 1টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ 7টি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ 13টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকাটি আবারও আমি মাননীয় স্পিকার পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী, অবশিষ্ট অংশই পঠিত বলে গণ্য করা হবে। প্রকল্পের অধীনে আরো 25টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই লালপুর উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে যে ডিও মারফত 26টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য 7টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন পাওয়া গিয়েছে। এছাড়া বাগাতিপাড়া উপজেলায় শেখ রাসেল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে যে ডিও মারফত 32টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া গিয়েছে। প্রাপ্ত তালিকা যাচাই বাছাই কার্যক্রম চলছে। যাচাই বাছাই শেষে কম্পিউটার ল্যাব স্থাপনের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান উপদেষ্টা তথ্য উপদেষ্টা তার নেতৃত্বে তার হাত ধরে আমাদেরও নাটোরের সুযোগ্য সন্তান মাননীয় মন্ত্রী মহোদয় কাজ করে যাচ্ছেন। গোটা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন যে এই ভালো 18 কোটি মানুষের যে ভালো কাজ হচ্ছে, এই ভালো কাজের মধ্যে কিছু দুষ্ট লোক এই রাত্রে হ্যাকারদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা শত শত টাকা তারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা তারা রাতারাতি তারা লুট করে নিচ্ছে আর অসহায় মানুষগুলা কান্নাকাটি করছে। এই প্রক্রিয়াটা কি, কিভাবে এই মধ্যে দিয়ে তারা রাতেই টাকাটা নিয়ে চলে যাচ্ছে এবং কিভাবে তারা এটা করে যাচ্ছে, মামলাতেও রোধ করা যাচ্ছে না। মাননীয় মন্ত্রী আপনিও জানেন, তো এটা এই কি আপনার মানে পদ্ধতি প্রযুক্তি আছে যে এই হ্যাকাররা এবং এই জুয়ারিরা যাতে সর্বনাশ মানুষকে সাধারণ মানুষকে যাতে কষ্ট না দেয়, এই কষ্ট রোধ করবে আপনার কি কি পদক্ষেপ আছে মাননীয় মন্ত্রী, এটা আমার জানার ইচ্ছা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। ডিজিটাল বাংলাদেশের যত অগ্রগতি হচ্ছে, সাইবার জগতে অপরাধ প্রবণতা এবং ঝুঁকি ততই বাড়ছে। 2008 সালের আগে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরুর আগে আমাদের আর্থিক লেনদেন অথবা সরকারি সেবা বলতে গেলে তেমন কোনো কার্যক্রম ছিল না, যার ফলে কিন্তু সাইবার ঝুঁকিটাও কম ছিল। যত দ্রুত আমরা আমাদের ডিজিটাইজেশন করেছি তত বেশি কিন্তু অর্থ এবং উপাত্তের সুরক্ষা আমাদের প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে, যার ফলে কিন্তু আমরা 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই মহান জাতীয় সংসদে আমরা পাশ করেছিলাম এবং তারপরে সময়ের প্রেক্ষিতে প্রয়োজনের তাগিদে এখন নতুন আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটি 2023 প্রণয়ন করা হয়েছে এবং তারই আলোকে আমরা 4টি মূল স্তম্ভ নিয়ে কাজ করছি। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ন্যাশনাল সাইবার সিকিউরিটি কাউন্সিল রয়েছে। সেখান থেকে আমাদের এই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য প্রযুক্তি বিশেষজ্ঞরা কাজ করছেন। দ্বিতীয়ত, আমাদের যেই ফরেনসিক ল্যাব সেখানেও কাজ হচ্ছে। কোনো অপরাধ যদি সংঘটিত হয় তাহলে সেই অপরাধকে চিহ্নিত করা,
অপরাধীদেরকে চিহ্নিত করা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য, যাচাই বাছাই করার জন্য সেই ডিজিটাল ফরেন্সিক ল্যাব কাজ করছে। আমাদের সাইবার রেসপন্স টিম আমাদের কাউন্টার টেররিজম এবং ইন্টেলিজেন্স এজেন্সি সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। ইতিমধ্যে আমরা 23,000 এই ধরনের জুয়ার সাইট, পর্নোগ্রাফি সাইট, এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে যে সকল প্ল্যাটফর্মগুলো যুক্ত ছিল সেগুলোকে আমরা ব্লক করেছি এবং প্রতিনিয়ত প্রতিদিন আমরা 24 ঘন্টা কিন্তু আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে। ফলে আমরা অনেক অপরাধ প্রতিরোধ করতে পারছি, কিন্তু এটা চলমান প্রক্রিয়া, এটা চলমান থাকবে। আমরা সেই ক্ষেত্রে আমাদের যেই 333 একটা কল সেন্টার আছে, সেখানে আমরা দেশবাসীকে অনুরোধ করব তারা যেন ফোন করে তাদের কোনো তথ্য উপাত্ত প্রয়োজন হলে বা কোনো উপদেশের প্রয়োজন হলে অভিযোগ জানাতে গেলে তারা করতে পারেন। 999 আছেন, যেখানে পুলিশকে তারা অভিযোগটা জানাতে পারেন। এবং পাশাপাশি আমাদের একটা digital-literacy.gov.bd ওয়েবসাইট আছে, যেখান থেকে প্রায় 10 লাখের উপরে ছাত্রছাত্রী তারা প্রশিক্ষণ শেষে ডিজিটাল সার্টিফিকেট পেয়েছে। আমরা সকল নাগরিককে অনুরোধ করব digital-literacy.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করার জন্য, যাতে করে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। দ্বিতীয়ত, আমরা প্রযুক্তিগত অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সাথে কঠোর আইনের প্রয়োগ করার ব্যবস্থা করছি এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি যেন আমাদের অর্থ এবং উপাত্ত আমরা সুরক্ষিত রাখতে পারি। এবং আমরা নতুন আরেকটি আইন প্রণয়নের দিকে মনোযোগী হয়েছি, যেটি হচ্ছে প্রাইভেট ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এর ফলে আমরা আশা করছি যে এই ধরনের সাইবার অপরাধীদেরকে আমরা প্রতিরোধ করে আমাদের দেশের ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য নিলুফার আঞ্জুম, ময়মনসিংহ 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটা বদলে যাওয়া বাংলাদেশের গল্প শুনছি, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ, যেটা একসময় স্বপ্ন ছিল সেটা এখন বাস্তব। আমার প্রথম পর্যায়ে আমার উপজেলা গৌরীপুর, ময়মনসিংহ 3, 148। এখানে আমি প্রতিদিন প্রতিটা বাড়ি গিয়ে মা বোনদের কাছে গিয়েছি এবং বলেছি যে তাদেরকে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ডিজিটাল পদ্ধতিতে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। বা আমাদের গৌরীপুর কৃষি কাজে নির্ভরশীল এবং এখানে শিল্প কারখানা নেই, কাজ করার সুযোগ সুবিধা খুবই কম। সেখানে প্রথম পর্যায়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে 7টি উপজেলার মধ্যে আমার উপজেলাকে অন্তর্ভুক্ত করেছেন ফ্রিল্যান্সিং এর জন্য, ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য 35 দিন ব্যাপী। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, এখানে যে যারা ট্রেনিং নিবে তাদেরকে ভাতা বা এই ধরনের মানে টিএডি যেটাকে বলে ছোট করে দেওয়া এবং ট্রেনিং শেষে তাদের হাতে কোনো ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করা হবে কিনা, যার মাধ্যমে তারা নিজেরা কিছু করে উপার্জন করতে পারবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে প্রাথমিকভাবে একটা পাইলট প্রজেক্টের আওতায় উনার গৌরীপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে 100 জন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 35 দিন ব্যাপী একটি প্রশিক্ষণ। আমরা আশা করছি যে সেই প্রশিক্ষণ থেকে আমাদের তরুণ তরুণীরা উপকৃত হবে এবং আত্মকর্মসংস্থানের স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তবে আমি এটুকু জানাতে চাই যে আসলে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে বিনামূল্যে, কিন্তু প্রশিক্ষণ যারা নিতে আসবেন তাদের যাতায়াত বা কোনো খরচ আমরা দিতে চাই না, কারণ এ ধরনের একটি প্রশিক্ষণ নিতে গেলে মাসে 10 থেকে 15 হাজার টাকা কিন্তু কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানকে দিতে হতো। কিন্তু যেই পরিমাণ অর্থটা সরকার বিনিয়োগ করছে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, আমরা দেখেছি যে কোনো প্রশিক্ষণ কর্মসূচি বা প্রকল্পে যখন হাজিরার জন্য 100 বা 500 টাকা দেওয়া হয়, তখন কিন্তু প্রশিক্ষণের থেকে সেই ভাতা নেওয়ার জন্যই তরুণ তরুণীরা বেশি আকৃষ্ট হয়। এই অভিজ্ঞতা থেকেই আমরা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রত্যেকটি প্রশিক্ষণ কর্মসূচিতে আমরা আসলে হাজিরা ভাতাটা আমরা বন্ধ করে দিয়েছি। বরঞ্চ উনি যে প্রস্তাবটি দিয়েছেন যে প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষা হবে, সেই যাচাই বাছাই এবং পরীক্ষা অন্তে যদি দেখা যায় যে একজন ফ্রিল্যান্সার ছেলে বা মেয়ে সে আসলে তার দক্ষতাটা ভালোভাবে অর্জন করতে পেরেছে, নিয়মিত সে প্রশিক্ষণে অংশ নিয়েছে, তাহলে তারপরে তাকে একটা করে ল্যাপটপ প্রদান করা হবে। তবে সেটা প্রশিক্ষণ শেষে
পরীক্ষা পূর্বক আমার মনে হয় সকল মাননীয় সংসদ সদস্য যদি আমাদের প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রকল্পগুলো যদি একটু তারা মনোযোগ দিয়ে দেখাশোনা করেন এবং স্থানীয়ভাবে যদি শিক্ষক এবং আমাদের যারা কর্মকর্তা আছেন তারা যদি দেখেন, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো কাজে লাগাতে পারবো এবং ভবিষ্যতেও কিন্তু আমরা উনার উপজেলায় একটি জয় সার্ভিস ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা স্থাপন করব স্থায়ীভাবে, যাতে সেখান থেকে আরো হাজার হাজার তরুণ তরুণীর আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা 19, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়, ইদানিং দেখা যাচ্ছে ফেক ফেসবুক আইডি খুলে একজন জনপ্রতিনিধি কিংবা ব্যবসায়ীকে যা তা লিখে তার মান সম্মান ক্ষুণ্ণ করছে এবং ইউটিউব আইডি খুলে যা তা সে লিখছে এবং মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এখন আপনার মন্ত্রণালয় থেকে এই সমস্ত ফেক আইডি যাতে কেউ খুলতে না পারে এবং ইউটিউবে যা তা যদি যাতে কেউ লিখতে না পারে, এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশেরই সমস্যা, যেখানে এই সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়াতে এই ধরনের মিসইনফরমেশন এবং এই ধরনের ফিশিং, মাস্কিং, এই ধরনের অপরাধ করা হচ্ছে, অপপ্রচার, গুজব ছড়িয়ে অনেকে প্রাণহানি হচ্ছে, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের যারা মাননীয় সংসদ সদস্য বা রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের বিরুদ্ধে তো অপপ্রচার হয়ই, অনেক সময় কিন্তু আমাদের ছাত্রী বোন, সন্তানদের, কন্যাদের, তাদেরও কিন্তু অনেক ধরনের ডিপ ফেক ভিডিও কিংবা ইমেজটাকে প্রসেস করে ফটোশপে কাজ করে এমন অনেক ধরনেরই অপপ্রচার বা মানহানিকর, আক্রমণাত্মক কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হয়, যার জন্য কিন্তু অনেক ছাত্র ছাত্রী, কিশোরীদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু প্রয়োজনে এবং সময়ের তাগিদে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করেছি এবং যে কোনো কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। একই সাথে কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ আমরা আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির মাধ্যমে এই আইনের বলে আমরা প্রতিনিয়ত এই অভিযোগগুলো করে থাকি। সেই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্য এবং যারা দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমাদের কাছে আপনাদের যে নিজস্ব পেজ কিংবা ইউটিউব চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে, সেটি যদি ভেরিফিকেশনের জন্য পাঠান তাহলে আমরা এটা ভেরিফাই করে দেব। তাহলে কিন্তু অন্য কোনো ফেক আইডি দিয়ে আপনার নামে কেউ অপপ্রচার করতে পারবে না। পাশাপাশি আমরা ফেসবুক, ইউটিউব সহ টিকটক, অন্যান্য সোশ্যাল মিডিয়াকে নিয়মিতভাবে অভিযোগগুলো পাঠাই, যাতে এই প্ল্যাটফর্মটা মাল্টিন্যাশনাল, তাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো অফিস রেজিস্ট্রেশন করা নাই। এটা আমরা বারবার বলছি, এই কারণেই কিন্তু পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টটা প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যাতে বাংলাদেশের কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কোনো তথ্য উপাত্ত যাতে সেই নাগরিকের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন সে দেশের বাইরে না নিয়ে যেতে পারে এবং সে যাতে তার অনুমতি ছাড়া অপব্যবহার করতে না পারে। তো আমি আবারও অনুরোধ করব সবাইকে, তারা যেন ভেরিফাই করে নেন এবং পাশাপাশি আমাদেরকে অভিযোগ করলে আমরা এর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিব এবং তাদেরকেও বাধ্য করব যাতে তারা নিজেরাও এই ধরনের ব্যবস্থাটা গ্রহণ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 201, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী 3, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইদ খোকন, ঢাকা 6, আপনি উত্থাপন করুন তারকা চিহ্নিত প্রশ্ন 201। আমি মোহাম্মদ সাইদ খোকন, তারকা চিহ্নিত প্রশ্ন 201 মহান সংসদে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 201 সংসদে উত্থাপিত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
তারকা চিহ্নিত প্রশ্ন 201 এর উত্তর এই মহান জাতীয় সংসদে প্রদান করছি। স্মার্ট বাংলাদেশের স্মার্ট প্রজন্ম গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের মাধ্যমে একটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ মোট 25টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা মাননীয় স্পিকার আপনাকে পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় শেখ রাসেল ল্যাব প্রকল্পের আওতায় একটি শেখ রাসেল স্কুল অফ ফিউচার সহ মোট 18টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ল্যাব স্থাপন করা হয়েছে। এক্ষেত্রেও আমি তালিকাটি পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। জি, পঠিত বলে গণ্য করা হবে। আগামীতে নীলফামারী 3 জলঢাকা কিশোরগঞ্জ সংসদীয় আসনে ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রকল্পের অধীনে আরো 25টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। ইতিমধ্যে জলঢাকা উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে ডিও মারফত 4টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য 8টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন পাওয়া গিয়েছে। এছাড়া কিশোরগঞ্জ উপজেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নিমিত্তে আপনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট থেকে ডিও মারফত 18টি প্রতিষ্ঠানের তালিকা এবং অন্যান্য 4টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন পাওয়া গিয়েছে। প্রাপ্ত তালিকা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই বাছাই শেষে কম্পিউটার ল্যাব স্থাপনের পরবর্তী কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাঈদ খোকন, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আজ আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তার প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রশ্ন করছি মাননীয় প্রতিমন্ত্রীকে, পুরনো ঢাকায় ডিজিটাল ল্যাব স্থাপনের কোনো পরিকল্পনা মাননীয় প্রতিমন্ত্রী রয়েছে কিনা, যদি না থাকে এ ব্যাপারে তিনি কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই, ওনার নির্বাচনী এলাকায় আমাদের এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের আওতায় নতুন করে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং স্কুল অফ ফিউচার প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে এবং আগামী 2025 সালের মধ্যে সারা বাংলাদেশে আরো 10,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে, এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আরো 5,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি দিনরাত কাজ করছেন ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে স্মার্ট বাংলাদেশ করবার জন্য। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হল, মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, এখনো বলেছেন যে আপনারা ডিওডার দিয়েছেন, সে যাচাই বাছাই হচ্ছে আজকে বলছেন, কিন্তু আমি গত পার্লামেন্টে আমি প্রশ্ন করেছিলাম যে আমরা যে 25টি ল্যাবের তালিকা দিলাম সেগুলো কি হবে। উনি বলেছিলেন যে জুনের মধ্যে, 24 জুনের মধ্যে 10টা কাজ শুরু হবে আর জুনের পরে বাকি 15টা হবে। মানে স্পিকার, কিন্তু এই জুনের মধ্যে, জুন মাস চলে আসে, প্রায় মে মাস চলছে, এখনো কোনো ল্যাবের কাজ শুরু হয়নি আমার এলাকায়। এখানে দেখছি অনেক এলাকায় 25টি হয়ে গেছে, আমার এলাকায় এইটি হয়নি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই যে আমার নির্বাচনী এলাকায় যে 25টি তালিকা দিয়েছি সেগুলো জুনের মধ্যে হবে কি সামনে হবে, এই বিষয়টি জানতে পারলে আমি ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে চাই যে গত অর্থ বছরে অর্থ মন্ত্রণালয়ের একটা নিষেধাজ্ঞা ছিল যে নতুন কোনো গাড়ি কিংবা নতুন কম্পিউটার কেনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল, যার ফলে আমরা গত অর্থ বছরে নতুন কোনো কম্পিউটার ল্যাব স্থাপন করতে পারিনি। এই অর্থ বছরে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা আগামী জুনের মধ্যে আমরা 2000-এর মতো আর কি কম্পিউটার ল্যাবের আমরা প্রকিউরমেন্টে কাজ করব। কিছুটা বিলম্বের জন্য আমি দুঃখ প্রকাশ করছি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে, তবে খুব অল্প সময়ের মধ্যে 10টা না হলেও 5টি শেখ রাসেল কম্পিউটার ল্যাব ওনার নির্বাচনী আসনে আমরা স্থাপন করতে পারবো বলে আশ্বস্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 6, সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আজকে
বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রীর কাছে একটা প্রশ্ন করতে চাই। ডক্টর ওয়াজেদ সাহেব ছিলেন ব্রিলিয়ান্ট অফ দ্য ব্রিলিয়ান্টস। তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যখন ডিজিটালাইজেশন হচ্ছিল, বিরোধী দলরা তখন টন্টিং করত ডিজিটালকে নিয়ে। আজকে ডিজিটাল বাংলাদেশ একটা বাস্তবতার ব্যাপার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ডিজিটাইজ হয়েছে। মাননীয় মন্ত্রীর কাছে এখন প্রশ্ন রাখতে চাই, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয় সারা বাংলাদেশে স্মার্টলি শেখ রাসেল ডিজিটাল ল্যাব সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করবে কিনা? আই মিন ইভেন্ট ডিস্ট্রিবিউশন না আন ইভেন্ট ডিস্ট্রিবিউশন হবে? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যে অসামান্য অবদান রেখে গেছেন, তার জন্য আমরা আজকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতি বিজড়িত তার নিজের বিভাগ, নিজের জেলা রংপুরে আমরা একটি অত্যাধুনিক ডক্টর ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক নির্মাণ কাজ আমরা ইতিমধ্যেই শেষ প্রান্তে চলে এসেছি এবং নাটোর জেলায় ডক্টর ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এটির আইন প্রণয়নেও কাজ হয়ে গেছে এবং আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আশ্বস্ত করতে চাই যে ওনার ব্রাহ্মণবাড়িয়ায় ওনার নির্বাচনী এলাকায় আমরা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি সারা বাংলাদেশে ভবিষ্যৎ নাগরিকদেরকে আমরা সৃজনশীল, উদ্ভাবনী, সমস্যা সমাধানকারী চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে নেতৃত্ব দেওয়ার মতো করে স্মার্ট নাগরিক তৈরি করার জন্য আমরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করছি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। আমরা জেলা পর্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি এবং বিভাগ পর্যায়ে আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি। এভাবে কিন্তু আমরা আসলে একটি উদ্ভাবনী জাতি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দ্রুতই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে কি যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি। আমরা ইন্টারনেট স্পিডে আপনারা 142টি দেশের মধ্যে গত বছর 126তম ছিলাম, এরপরে আমরা আরো ডেভেলপ করে 111তে সম্ভবত আসছি। তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়, এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না। এই ব্যাপারে আমরা আপনার সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মহোদয় 3টি বিষয়ের অবতারণা করেছেন, খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড। আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য, এটি পৃথিবীর অন্যতম সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি, যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। কারণ আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 50 লাখ মাননীয় স্পিকার, এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল 85,000 টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না। মোবাইল নেটওয়ার্ক তখন, এখন যে 5th জেনারেশনে আমরা আছি, এটা কিন্তু 2nd জেনারেশনে ছিল, অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না।
সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস 50 টাকায় নামিয়ে আনতে পেরেছি এবং বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ, জেলা, উপজেলা হয়ে এখন ইউনিয়ন, এমনকি আপনি যদি প্রত্যন্ত চর কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান, বাংলাদেশের 98% ভূখণ্ড এখন 4th জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসছে। এখন 19 কোটি সিম ব্যবহারকারী। কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব, ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব, এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে। 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়, তখন কিন্তু এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল। সেখান থেকে আমরা এসেছি এবং 1998 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে 4টি কোম্পানিকে উনি লাইসেন্স প্রদান করেন, তার ফলেই কিন্তু আজকে আমরা এই মোবাইলের সম্প্রসারণ এবং সাধারণ দরিদ্র মানুষের কাছে স্বল্প মূল্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি। দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে আমরা গতকালকেই আমরা আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে আমরা একটি গণশুনানির আয়োজন করেছিলাম, যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল মাধ্যমে 3000 জন প্রশ্ন জমা দিয়েছিলেন। 3 ঘন্টা ব্যাপী আমরা শুনানি করেছি। সেখানে আমরা এই মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা কিন্তু জবাবদিহিতার কাতারে এনেছি, সরাসরি গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন করেছি এবং আমরা সমাধানের পথও দিয়েছি। এবং তৃতীয়ত যেটা আমি বলবো যে আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা, সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক, তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন, কৃষক হন, শ্রমিক হন, তারা যদি আমাদের বিটিআরসিতে অভিযোগ করেন, তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যত প্রভাবশালী, যত বড় কোম্পানি হোক, তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে, ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে। আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু 73,000 কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে পেরেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 203, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান, যশোর 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ 9 মে মেধাবী, সৎ, নিরহংকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার আজকে 15তম প্রয়াণ দিবস। আমি তার চিকিৎসার সাথে সরাসরি সম্পৃক্ত চিকিৎসক হিসাবে সম্পৃক্ত থেকে গর্বিত ও আলোকিত মানুষটির আজকের এই মৃত্যু দিনে আমি স্মৃতিকাতর হয়ে পড়ি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি উনি যেন জান্নাতবাসী হন। মাননীয় স্পিকার, আমি তারকা চিহ্নিত প্রশ্ন 203 এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 203 সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থমন্ত্রীর পক্ষে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামানকে আপনার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্ন উত্থাপন করার জন্য। স্বাস্থ্য খাতকে সুসংহতকরণে